বাংলাদেশ যে সরাসরি ভারতকে বাদ দিয়ে চীনকে বেছে নিচ্ছে এমন জেনারেলাইজড বাস্তবতা পুরোপুরি মেলে না, বরং এটি এক ধরনের বহুমুখী ভারসাম্য কূটনীতি, যেখানে অর্থনৈতিক বাস্তবতা বাংলাদেশকে চীনের দিকে টানছে আর ভূগোল ও পানি নির্ভরতা তাকে ভারতের সঙ্গে যুক্ত থাকতেও বাধ্য করছে। এই দড়ি টানাটানির চূড়ান্ত ফল নির্ভর করছে ঢাকা কতটা দক্ষতার সঙ্গে এই ভারসাম্য বজায় রাখতে পারে তার উপর। বাংলাদেশ কি সত্যি ভারতের জায়গায় চীনকে বেছে নিচ্ছে? শেখ হাসিনার পতনের পর থেকে ঢাকার পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু বদলে যাচ্ছে। এই নিয়ে আলোচনা এখন শুধু বিশ্লেষকদের মধ্যে সীমাবদ্ধ নেই। নয়াদিল্লি থেকে বেইজিং পর্যন্ত এটি এখন প্রকাশ্য কূটনৈতিক আলোচনার বিষয়। 2025 সালের মার্চে বেইজিং সফরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করেন। বাংলাদেশকে তিনি বর্ণনা করেন সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে। পাশাপাশি বাংলাদেশকে চীনা অর্থনীতির সম্প্রসারণের একটি সম্ভাব্য কেন্দ্র হিসেবেও তিনি তুলে ধরেন। চ্যাথাম হাউসের বিশ্লেষণে বলা হয়েছে এই মন্তব্যগুলো নাকি নয়াদিল্লি খুব একটা ভালোভাবে গ্রহণ করেনি। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং সফরের পর $921 কোটি বিনিয়োগ প্রস্তাব আর ভারতীয় সীমান্তের কাছে চীনা সহায়তায় ড্রোন কারখানা নির্মাণের চুক্তি, সব মিলিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছাচ্ছে। এই পরিস্থিতি কি সত্যিকারের পক্ষবদল নাকি কৌশলগত ভারসাম্য রক্ষার কূটনীতি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক দেলোয়ার হোসেনের মতে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশ চীন সম্পর্ক গভীর হওয়ার প্রবণতা এখন অপরিবর্তনীয়। অন্যদিকে ঢাকা ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান তার একটি লেখায় যুক্তি দিয়েছেন যে বাংলাদেশের প্রকৃত কৌশলগত চ্যালেঞ্জ কোনো পক্ষ বেছে নেওয়া নয়। চীন যেমন উন্নয়ন অংশীদার ও অস্ত্র সরবরাহকারী হিসেবে অপরিহার্য, ভারতও তেমনি পানি, জ্বালানি ও সীমান্ত সংযোগের ক্ষেত্রে অপরিহার্য অংশীদার। ঢাকার বিশ্লেষকরা এই পরিস্থিতির নাম দিয়েছেন সিলেক্টিভ হেজিং, অর্থাৎ ভারতের চাপ মোকাবেলায় চীন ও পাকিস্তানকে পাল্টা ওজন হিসেবে ব্যবহার করা। আচ্ছা, চীনকে পক্ষ হিসেবে বেছে নিলে আমরা কি কি সুবিধা পাব? অর্থনৈতিক দিক থেকে চীনের প্রস্তাব খুবই আকর্ষণীয়। বিডার হিসাব অনুযায়ী 2019 থেকে 24 সালে বেসরকারি বিনিয়োগে চীন সৌদি আরবের পরেই দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল, আর 2025 সালে নিট এফডিআইতে চীন দ্বিতীয় বৃহত্তম উৎসে পরিণত হয়, যা মোট প্রবাহের 18%-এরও বেশি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর $921 কোটি বিনিয়োগ প্রস্তাব এসেছে। তার মধ্যে মংলা বন্দরে কোল্ড চেইন লজিস্টিক, স্মার্ট মিটার কারখানা, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক শিল্প অঞ্চল উল্লেখযোগ্য, যেখানে ইতোমধ্যে 30টির বেশি প্রতিষ্ঠান থেকে $50 কোটি এসেছে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পের জন্য চীনের কাছে $6,500 কোটি ঋণ চাওয়া হয়েছে, যেখানে পাওয়ার চায়না ইতোমধ্যেই সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে। এছাড়া অবকাঠামো খাতে এআইআইবি ও এনডিবি মিলিয়ে বাংলাদেশের $900 কোটি বেশি অর্থায়ন প্রস্তাব বিবেচনাধীন আছে। ভারতীয় ঋণের তুলনায় চীনা প্রকল্পে দ্রুত অনুমোদন ও কম শর্তের সুযোগ থাকে বলে ঢাকার নীতি নির্ধারকরা মনে করেন। এর ফলে বাংলাদেশ আসলে কি কি সংকটে পড়তে পারে? বাংলাদেশের এই নির্ভরতারও মূল্য কম নয়। প্রথমত, ঋণ নির্ভরতার ঝুঁকি রয়েছে। চীনা ঋণের সুদের হার ও বাণিজ্যিক শর্ত ভারতীয় 1% সুদের ঋণের তুলনায় অনেক বেশি কঠোর। দ্বিতীয়ত, নিরাপত্তা ও নির্ভরতা। ফেয়ার অবজারভারের একটি বিশ্লেষণ অনুযায়ী 2010 থেকে 20 সালের মধ্যে বাংলাদেশের অস্ত্র সংগ্রহের 73.6% এসেছে চীন থেকে। আর 2016 সালে চীন থেকে 2টো সাবমেরিন কেনার পর কক্সবাজারের পেকুয়াই সাবমেরিন ঘাঁটি নির্মাণ ভারতের নিরাপত্তা মহলে অস্বস্তি তৈরি করেছে। তৃতীয়ত, ডিজিটাল নির্ভরতা ও তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ চীনা প্রযুক্তি নিয়ন্ত্রিত অবকাঠামোয় সংগৃহীত তথ্য বেইজিংয়ের নাগালের বাইরে থাকে না বলে আশঙ্কা করা হয়। চতুর্থত, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত চীনা নির্ভরতা বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বাজারের সঙ্গে বাণিজ্য সম্পর্কে ঝুঁকিতে ফেলতে পারে, বিশেষত যখন ওয়াশিংটন ইন্দো প্যাসিফিক কৌশলের আওতায় চীন মোকাবেলাকে অগ্রাধিকার দিচ্ছে। ভারত তাহলে এই সম্পর্ককে কিভাবে দেখছে? নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি স্পষ্টতই উদ্বেগের। ফেয়ার অবজারভারের বিশ্লেষণে বলা হয়েছে মংলা বন্দরে চীনা বিনিয়োগ ভারতের জন্য উদ্বেগ তৈরি করে, কারণ এটি বেইজিংয়ের তথাকথিত স্ট্রিং অফ পার্লস
কৌশলেরই অংশ বলে ধারণা করা হচ্ছে। এই কৌশলের অংশ হিসেবে গোয়াদর, হাম্বারটোটা, কেওকপিউয়ের মতো বন্দরগুলোর তালিকায় এখন মোংলা ও চট্টগ্রামও যুক্ত হচ্ছে। তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নয়াদিল্লির কাছে বিশেষভাবে স্পর্শকাতর, কারণ এই নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ভারত আলোচনা বহুদিন ধরে অচল অবস্থায় আটকে আছে। একই সঙ্গে 2025 সালের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন অভিযোগে ক্রমাগত বৈরিতা শব্দবন্ধ ব্যবহার করে বিবৃতি দিচ্ছে। তবে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানুয়ারিতে বেগম খালেদা জিয়ার জানাজায় ঢাকা সফর করে তারেক রহমানকে সমবেদনা জানান এবং দুই দেশের অংশীদারিত্বের ভবিষ্যৎ নিয়ে আস্থা প্রকাশ করেন। এই ঘটনা নির্বাচন পরবর্তী সম্পর্ক পুনর্গঠনেরই ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। চ্যাথাম হাউসের বিশ্লেষণে বলা হয়েছে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর ভারতের সম্পর্ক পুনরুদ্ধারের আশা করলেও বাস্তবে তা সহজ হবে না। ভারত কি ঝামেলা তৈরি করতে পারে? এদিকে ভারতের হাতেও বেশ কিছু চাপ প্রয়োগের হাতিয়ার আছে। গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হতে যাচ্ছে, আর রংপুর অঞ্চলে তিস্তা নিয়ে চলমান বিক্ষোভ দেখা যাচ্ছে। পানি কূটনীতি এই বিষয়গুলোকে নিয়ে স্পর্শকাতর হয়ে উঠছে। সীমান্তে পুশিন ঘটনা, ভিসা কড়াকড়ি এবং বাণিজ্য শর্ত কঠোর করার সুযোগও ভারতের হাতে থাকছে। এছাড়া ভারতীয় ঋণ সহায়তার প্রকল্পগুলোতে দীর্ঘসূত্রতা ও ভারতীয় ঠিকাদার নির্ভরতার শর্ত বজায় রেখে ভারত কার্যত চাপ বাড়াতে পারে বলে মনে করছে বাংলাদেশি অর্থনীতিবিদদের একাংশ। এদিকে চীনের মোট বিনিয়োগ ও ঋণ প্রতিশ্রুতি 2024 থেকে 25 অর্থ বছরে প্রায় $4,200 কোটি পৌঁছেছে বলে ইউরেশিয়া রিভিউয়ের একটি বিশ্লেষণে বলা হয়েছে, যেখানে পদ্মা সেতু রেল সংযোগ, কর্ণফুলী টানেলের মতো প্রকল্প ছাড়াও এখন শিল্প বিনিয়োগে ঝুঁকছে বেইজিং। বিপরীতে ভারতের লাইন অফ ক্রেডিট মূলত 2017 সালে ঘোষিত $450 কোটি কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, যার আওতায় 17টি অবকাঠামো প্রকল্প চিহ্নিত হলেও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী 13 বছরে মাত্র 20% অর্থ ছাড় হয়েছে। আর বিলম্বের কারণে মোট ঋণ সীমা 734 কোটি থেকে কমিয়ে $468 কোটি নামিয়ে আনা হয়েছে। নির্মাণ সামগ্রীর 75% ভারত থেকে সংগ্রহের বাধ্যবাধকতা ও কেবল ভারতীয় ঠিকাদার নিয়োগের শর্তকে বিলম্বের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ চীনের বিনিয়োগ যেখানে দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে, ভারতীয় সহায়তা সেখানে আমলাতান্ত্রিক জটিলতায় স্থবির। এই পরিস্থিতিতে ভারতীয় রাজনৈতিক নেতারা আসলে কি বলছেন? কূটনৈতিক পর্যায়ে জয়শঙ্কর বারবার বলছেন যে স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ ভারতের স্বার্থেই জরুরি এবং দ্বিপাক্ষীয় সম্পর্ক গভীর করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তবে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক সৃজন শর্মা তার একটি লেখায় বাংলাদেশের এই ভারসাম্য নীতিকে হাইপার প্র্যাগম্যাটিজম বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটি প্রকৃতপক্ষে একটা বিকল্প শক্তির ওপর নির্ভরতা তৈরির কৌশল, নিছক বাস্তববাদিতাও নয়। এবং তার মতে ভারতের উচিত এক্ষেত্রে দৃঢ় অবস্থান নেওয়া। পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের মধ্যেও বাংলাদেশ প্রশ্নে আক্রমণাত্মক বক্তব্য এসেছে, যা দুই দেশের জনমতেই অবিশ্বাসের আবহ আরও ঘনীভূত হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ যে সরাসরি ভারতকে বাদ দিয়ে চীনকে বেছে নিচ্ছে এমন জেনারেলাইজড বাস্তবতা পুরোপুরি মেলে না, বরং এটি এক ধরনের বহুমুখী ভারসাম্য কূটনীতি, যেখানে অর্থনৈতিক বাস্তবতা বাংলাদেশকে চীনের দিকে টানছে আর ভূগোল ও পানি নির্ভরতা তাকে ভারতের সঙ্গে যুক্ত থাকতেও বাধ্য করছে। এই দড়ি টানাটানির চূড়ান্ত ফল নির্ভর করছে ঢাকা কতটা দক্ষতার সঙ্গে এই ভারসাম্য বজায় রাখতে পারে তার উপর। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।